আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। গত কয়েক সপ্তাহ ধরেই কে কোন দিকে থাকবেন, কে কোন দিকে যাচ্ছেন, কে কোন দিকে গিয়ে আবার ফিরে এলেন, কে ফিরে আসার কথা ভাবছেন, এই সব নিয়ে যখন জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে তো বটেই, এমনকি জনমানসেও। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তাকে অনেকেই বলছেন একটা ঐতিহাসিক পালাবদল। এর আগেও রাজ্যে পালাবদল হয়েছে, কিন্তু এই রকম হয়নি, অন্তত ফল বেরোনোর পর। রাজ্যের ক্ষমতার সমীকরণ বদলেছে, রাজনৈতিক আনুগত্যের নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে, আর তার মাঝে অনেকের সঙ্গেই সবচেয়ে বেশি আলোচনায় যে কজনের নাম উঠে এসেছে তার মধ্যে অন্যতম সায়নী ঘোষ, দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুরের সাংসদ। একটা সময় বামপন্থী মতাদর্শে ঘোর বিশ্বাসী ছিলেন এই অভিনেত্রী। পরে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ হয়ে ওঠেন, যুব সংগঠনের শীর্ষ নেতৃত্ব, দলনেত্রী এবং দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্বের আস্থাভাজন। শুধু তাই নয়, এই তো সেদিন যখন ঋতব্রতর নেতৃত্বে দলের 60 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা পেয়ে গেল, তখনও কিন্তু বোঝা যায়নি সংসদে কি হতে চলেছে। সায়নীকে নিয়ে যখন আলোচনা, তখন প্রথমেই একটু জেনে নেওয়াটা ভালো যে এই সায়নী ঘোষ আসলে কে, কোথা থেকে কিভাবে তার এই উত্থান। সায়নী ঘোষকে প্রথমে মানুষ চিনেছিলেন অভিনেত্রী হিসেবে। টেলিভিশন এবং বিনোদন জগতে তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। রূপলী পর্দাতেও অভিনয় করেছেন, কিন্তু রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী। দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে বামপন্থী চিন্তার সমর্থক হিসেবে তুলে ধরেছিলেন। তার কাজকর্ম হোক বা তার কথাবার্তা, সবেতেই একটা বামপন্থী ভাব ছিল, এবং তিনি নিজেও ইনফ্যাক্ট ছিলেন, অস্বীকার করেননি। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মতামত দিতেন। তৎকালীন রাজ্য সরকারের সমালোচনা অনেহাত কম করেননি, কিন্তু ওই শিবলিঙ্গে কন্ডম বিতর্কে তিনি জড়িয়ে পড়েন, ট্রোল হন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই যখন তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা কেউ ভাবতেও পারেননি যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এবং অচিরেই দলের নেত্রী হয়ে উঠবেন, দলের মুখ হয়ে উঠবেন। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সায়নীর রাজনৈতিক যাত্রা ছিল একেবারেই ব্যতিক্রমী। দলে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনের টিকিট পেয়ে যান বলিয়ে কইয়ে এই সায়নী। প্রথম নির্বাচনে জয় আসেনি, এবং সেটা নিয়ে বিতর্কও দেখা দিয়েছিল সেই সময় স্থানীয় নেতৃত্বের মধ্যে। তবে দল কিন্তু আস্থা হারায়নি তার ওপর থেকে। সায়নীও দলের প্রতি বিশ্বাস হারাননি। এরপর সময় যতই গড়িয়েছে ততই বেড়েছে তাঁর দায়িত্ব। সবচেয়ে বড় উপহার ছিল যুব তৃণমূলের সভাপতির পদ পাওয়া। এই পদটি অতীতে সামলেছেন দলের অন্যতম প্রভাবশালী এক নেতা। ফের সায়নীর রাজনৈতিক গুরুত্ব যে দ্রুত বেড়েছিল তা নিয়ে কোনো সন্দেহই নেই। তিনি শুধু সাংগঠনিক দায়িত্বই পাননি, দলের একজন মুখপাত্র হিসেবেও তিনি সামনে এসেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, মিছিল, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন, বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, সর্বত্রই তাকে দেখা গিয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে যাদবপুরের টিকিট কনফার্ম হয়ে যায় সায়নী ঘোষের। ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। সংসদীয় রাজনীতিতে ক্রমেই গুরুত্ব বাড়তে থাকে তাঁর। দলের আগামী প্রজন্মের মুখ হয়ে উঠতে থাকেন সায়নী।
রাজনীতিতে নিজেকে পরিণত করার জন্য আপডেট করতে থাকেন ক্রমাগত। পোশাকেও আসে পরিবর্তন। বিভিন্ন জনসভায় তার ভাষা প্রয়োগের সঙ্গে গানের কলি বা কবিতার লাইন মিশিয়ে এমনভাবে বিষয়টাকে উপস্থাপন করতেন যা শোনবার জন্য গ্রাম বাংলার বহু দুরন্ত মানুষ, বহু দূর প্রান্তের মানুষ ছুটে আসতেন তার ওই বক্তব্য শোনার জন্য। উপচে পড়া ভিড় হতো গ্রাম বাংলায় তার সভাগুলিতে। টলিপাড়ার এই তরুণী সালওয়ার জিন্স ছেড়ে শাড়ি পরা শুরু করলেন। সেই শাড়ির রং বদলালো। সাদা শাড়ি, হাওয়াই চটি, কপালে টিপ, একেবারে যেন মমতার রেপ্লিকা, যদিও মমতা টিপ পরেন না। দলের অন্দরে তাকে নিয়ে আলোচনাও শুরু হয়ে যায়। দলনেত্রীর আদর্শেই নিজেকে হয়তো গড়ে তুলতে চাইছেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী। বিরোধীরা অবশ্য নাটক বলে কটাক্ষ করতে ছাড়েননি। পূর্বতন সরকারের এক মন্ত্রীর সঙ্গে জনসভার মঞ্চে একটি মন্তব্যকে কেন্দ্র করে সেটা ভাইরালও হয়ে যায়। সবটাই উপভোগ করেছেন সায়নী তাঁর মতো করে। আর তারপরেই একটি মোড় আসে যা কিছুটা নাড়িয়ে দেয় রাজ্য রাজনীতিকে, দুলে ওঠে দেশের রাজনীতিও। যাব সেই কাহিনীতে, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় এখন একটা বিরতির। সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সরষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস। 294টি আসনের মধ্যে মাত্র 80টিতে জয়লাভ করে তারা। ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। এদিকে সই নিয়ে এক মহা বিতর্কের মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদের অন্তত 60 জন বিধায়ক বেরিয়ে যান, যদিও তার মধ্যে দুজনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সেই দুজনের মধ্যে একজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলনেতা হয়েছেন। পরিষদীয় দলের হ্রাস হাতছাড়া হওয়ার পর সংসদীয় দলের ভাঙন। বলে রাখা ভালো, এই পরিষদীয় দলে ইতিমধ্যেই কিন্তু 65 জন বিধায়ক রয়েছেন। সর্বশেষ সংযোজন ফিরহাদ হাকিম। 8 তারিখে, জুন মাসের 8 তারিখে যখন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা অভিষেকরা, ঠিক সেই সময় সকালবেলা ওই দিনই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাড়িতে বৈঠকে দলের বিদ্রোহী সাংসদরা। ভূপেন্দ্র যাদবের বাড়িতে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সূর্যাস্তের পর ফের এক দফা বৈঠক। এই বৈঠক আবার শতাব্দীর দিল্লির বাড়িতে। সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী, ছিলেন বিদ্রোহী সাংসদরা। এবং এটা নিয়েই কিন্তু জোর চর্চা চলতে থাকে। কারা রয়েছেন? কানাঘুষো শোনা যায় সেখানে, অনেকের মধ্যে সায়নীও রয়েছেন, এমনকি মালা রায়ও। সেই মালা রায় মমতার বিশেষ আস্থাভাজন, কোনো সন্দেহ নেই। দক্ষিণ কলকাতা লোকসভা আসনটি তাঁকেই দিয়েছিলেন তাদের সেই সময়ের দলনেত্রী। বর্তমানে সেই দলনেত্রী এখন কোথায় রয়েছেন, কোন দলে? কারণ এখনও তার নিজের দলটারই অস্তিত্ব নেই। সেটা আদি তৃণমূল নাকি আসল তৃণমূলই হতে চলেছে, নাকি কোনো দলই নেই, তিনি এবার দল বদল করে আবার হাতে ফিরে যাবেন। যাই হোক, খটকা লাগে সায়নীকে নিয়ে। সেদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে তৃণমূলের নতুন যে কমিটি গড়ে দেন এই নির্বাচনে পরাজয়ের পর, সেখানে দলের যুবর দায়িত্ব দেওয়া হয়েছিল এই সায়নীকে। কিন্তু বেশ কিছুদিন ধরেই সায়নীর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। কোথায় রয়েছেন, কি করছেন, কেন রয়েছেন,
কোনো সারা শব্দই মিলছিল না। ভোটের ফল ঘোষণার পর দলের সেনাপতির বিরুদ্ধে প্রথম মুখ খোলা শুরু হয়েছিল। সেই সময় কিন্তু নিজেকে আদ্যপান্ত রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিয়ে দলনেত্রী ও তার ভাইপোর পাশেই দাঁড়িয়েছিলেন, তাদেরকে ডিফেন্ড করেছিলেন। সেই ছবি আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। দলে যে কেউ কোনো প্রশ্ন করতেই পারে, নির্দ্বিধায় করতে পারে, এবং সেখানে কোথাও কোনো বিধি নিষেধ নেই, বাধা নেই। ক্যামেরার সামনে সেদিন বলেছিলেন সায়নী, বরং প্রশ্ন তুলেছিলেন দলে যখন মিটিং হতো সেই সময় কেন অভিষেককে নিয়ে কোনো প্রশ্ন করেননি, যা আজকে করছে দল হেরে যাওয়ার পর। প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপর থেকেই আর কোনো খোঁজ মিলছিল না সায়নের। গত বৃহস্পতিবার ওই অভিষেক যেদিন ফিরলেন দিল্লি থেকে তার রক্ষা কবচ নিয়ে, সেই দিনই বিমানবন্দরে দেখতে পাওয়া গেল সায়নীকে একেবারে মুখ ঢেকেই, হেয়ারস্টাইলেও আমূল পরিবর্তন। এমনকি শাড়ি জিন্স ছেড়ে টপে, শাড়ি ছাড়লেন, সালোয়ার ছেড়ে দিয়েছিলেন, সালোয়ার সব সময় পরতেন, জিন্স আর টপে একদম তাকে দেখা গেল, মুখ ঢাকা, মুখে মাস্ক, মাথায় একটা টুপি, নিজেকে একদম ঢেকে। কিন্তু এহেন পরিবর্তনের কারণ কি? না, এই প্রশ্নের উত্তর সরাসরি সায়নী দেননি, তবে পোশাক পরিবর্তন কিন্তু দল পরিবর্তনেরই ইঙ্গিত। অন্তত রাজনৈতিক মহলে তেমনটাই ধারণা, এবং সেই ধারণা ক্রমেই সত্যি হতে থাকে। আসলে কি জানেন, এটা একটা পেশা। এই যে আমরা আজকে এক কোম্পানিতে রয়েছি, চাকরি করছি, অন্য একটা কোম্পানিতে বেটার অপশান পেলাম, কিছু বেটার সুযোগ সুবিধা তারা দেবে বলল, চলে গেলাম সেখানে। তো এই রাজনীতিটাও তেমন। আজকে এই দলে রয়েছেন, কালকে অন্য একটা দলে আরও বেশি করে হয়তো তাকে পদ দেবে, সুযোগ সুবিধা দেবে, কেরিয়ার ডেভেলপ করার জন্য, পলিটিক্যাল কেরিয়ার ডেভেলপ করার জন্য। তিনিও সেখানে চলে গেলেন। কিন্তু অভিষেকের খুব কাছের এই মানুষটা, যে কয়েকদিন আগেও যিনি দল ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন, দলের অন্দরে সুন্দর একটা স্বাধীনতা আছে বলে যিনি ক্যামেরার সামনে জানিয়েছিলেন, সেই সায়নী এবার সমর্থন দিতে চলেছেন কাদের? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটকে। এই দলে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, শর্মিলা সরকার, মিতালি বাগ, জুন মালিয়া, মালা রায়, প্রসূন ব্যানার্জি, বাপি হালদার, খলিলুর রহমান, আবু তাহের, দীপক অধিকারী ওরফে দেব, ইউসুফ পাঠান, অসিত মাল, জগদীশচন্দ্র বর্মা বাসুরিয়া, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, কালীপদ সোরেন, অবশ্যই সায়নী ঘোষ, এবং সর্বশেষ সংযোজন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরও অবাক লেগেছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে হওয়া বিদ্রোহীদের যে শেষ বৈঠকটি হলো, সেই বৈঠকে যেখানে এই বিদ্রোহী সাংসদরা উপস্থিত ছিলেন, নতুন দল এনসিপিআইতে তারা যোগ দিয়েছেন, সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে। এই বিজেপি নেতা কিন্তু অতীতে বেশ কয়েকবার সায়নীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন। তবে রাজনীতিতেও অতীত আছে। ওইসব অতীত রাজনীতিকরা খুব একটা মনে রাখেন না, কারণ অতীত নিয়ে চললে রাজনীতি করা যাবে না। রাজনীতিতে আজ যে শত্রু, কাল সে যে মিত্র হবে না, এটা সিপিআই সিপিএম ইকুয়েশন বলুন, বা তৃণমূল বিজেপি ইকুয়েশনই বলুন, কিংবা হাল ফেলে প্রতিকূলের তৃণমূলে যাওয়াই বলুন, কেউই অচ্ছুত নয়। তবে যে সায়নী দলে মমতার রেপ্লিকা হয়ে উঠেছিলেন, যে সায়নীকে যুব তৃণমূলের নতুন মুখ হিসেবে মনে করছিলেন রাজনীতির কারবারিরা, সেই সায়নী আজ বিজেপির সঙ্গে। এটা ভাবতেই কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছে। সায়নী সবকিছু এই সময় মানিয়ে নেয়। এখন আগামী দিন কি হতে চলেছে তার দিকেই তাকিয়ে থাকতে হবে, কারণ এই সায়নী, কাকলি, সুদীপ, শতাব্দীরা কিভাবে এবং কতটা বেগ দেবেন তাদের পুরনো দলকে, সেটাই দেখার। সেই আশা নিয়েই শেষ করছি আজকের শিরোনাম আপডেট। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোড দূর।
রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতে স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।